বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী। ইচ্ছাকৃত খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ নেতাকর্মীদের। কলেজ ছাত্র ফারহান নিহতের পরই কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। হটস্পট হয়ে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর সায়েন্স ল্যাব। ফুসফুসে আঘাত করছে, বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছে। মানে পিছন দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপর এক্সরে করলো, এক্সরে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। শিগগিরই খুলছে পার্বত্য 1036 কিলোমিটার সীমান্ত সড়ক। মেঘের ভেলা আর পাহাড়ের বাঁকে মিলবে অদেখা এক বাংলাদেশ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক শনাক্ত করতে পারলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারীরা, সৎ ঋণ গ্রহীতা সহ ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে, ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিতে নীতিমালার পাশাপাশি বাড়াতে হবে নজরদারি। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। সামর্থ্য থাকার পরও অনেকের ঋণ পরিশোধ না করায় নানা সংকটে জর্জরিত ব্যাংক খাত অনেকটাই ধুঁকছে। এরই মধ্যে ইচ্ছাকৃত খেলাপিতে রেকর্ড গড়েছে 35টি ব্যাংক। ইচ্ছাকৃত খেলাপিতে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং কাঠামোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে 35টি ব্যাংক তাদের খেলাপিদের তালিকা দিয়েছে, যাদের কাছে আটকে আছে 2 লাখ কোটি টাকার বেশি। বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়া ব্যাংক খাতের বিভিন্ন সূচকের তথ্য গোপন করায় সামনে আসেনি বহু তথ্য। অন্তর্বর্তী সরকার এ খাতের প্রকৃত তথ্য সামনে আনার সিদ্ধান্তে উঠে এসেছে প্রভাবশালী গ্রুপের খেলাপি তালিকাও। এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কাজ করছে সরকার। ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার, মানে দুর্বল ব্যাংক কি করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক থেকে নেয়া 119 জন ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে যুক্ত। এসব গ্রাহকের কাছে আটকে আছে 6,299 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপিদের তালিকা ব্যাংকগুলো থেকে চাওয়া হলেও দিতে নারাজ অনেকে। এতদিন আমরা অনেকভাবে ঋণ খেলাপি বা ঋণ খেলাপি হওয়ার যোগ্য ঋণকে সাধারণ নিয়মিত ঋণ হিসেবে প্রদর্শন করে আসছে। কিছু ব্যাংক মার্জার হবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রেও ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 2024 সালের মার্চে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির জন্য একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী ব্যাংকগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইউনিট গঠন করে 2024 সালের 30 জুন খেলাপি ঋণের হিসাব ধরে চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে হবে। ইচ্ছাকৃত খেলাপি যেগুলো এবং এদের সম্পদ যেগুলো তারা জামানত রেখেছিল, সেগুলো হচ্ছে আইনের মধ্যে থেকে টেন্ডার করে সেগুলো বিক্রি করে দিতে পারে। ব্যাংকগুলোকে মার্জ করার ব্যাপারেও যে সরকার চিন্তা করেছে, সেই মার্জটা যদি করা হয়, ওই সাধারণ গ্রাহকগুলো আবারও হচ্ছে সেই ব্যাংকমুখী হবে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, গত 15 বছরে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনক হারে বেড়েছে। 2009 সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, তার রেকর্ড পরিমাণ বেড়ে এখন দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়, যা প্রায় 15 গুণের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,
মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। এর মধ্যে আদায় অযোগ্য অর্থাৎ ব্যাড লোনের পরিমাণ 3,42,065 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 20%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বুধবার মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করেছেন এনসিপি নেতাকর্মীরা। রাত 12:30টায় মিছিলটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে। এ সময় মিছিল থেকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এনসিপির নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একই সাথে বর্তমান প্রশাসনে থাকা ষড়যন্ত্রকারীদেরও গ্রেপ্তারের দাবি জানায় দলটি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা বারবার এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। লালমাটিয়া থেকে গ্রেপ্তারের পর দুর্জয়কে নিয়ে যাওয়া হয়েছে মানিকগঞ্জে। মানিকগঞ্জের পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে সস্ত্রীক দেশত্যাগের নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়াও তার ফ্ল্যাট ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। সাবেক এই আওয়ামী এমপি বাংলাদেশের প্রথম টেস্ট দলের অধিনায়ক ছিলেন। অবসরের পর আওয়ামী সরকারের সদস্য হন এবং পরবর্তীতে বিসিবির পরিচালক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে ছাত্র জনতার উপর নির্যাতন চালায় আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এর মধ্যে যে কয়টি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় তার মধ্যে অন্যতম ছিল রাজধানীর ধানমন্ডিতে ফারহান ফাইয়াজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মৃত্যুর ঘটনা। এরপর থেকেই ধানমন্ডি, মোহাম্মদপুর আর সায়েন্স ল্যাব হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও এই ধানমন্ডিতেই আওয়ামী লীগের পার্টি অফিস, 32 নম্বর আর সুধা সদন। 5 আগস্ট বিজয়ের পর এই স্থানগুলো থেকে পুলিশ অনেককেই গ্রেপ্তার করে। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রাজীব শেখ। 2024 সালের 4 আগস্ট এই সায়েন্স ল্যাবরেটরিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা, যাদের উপরে নির্বিচারে হামলা চালায় সেই সময়কার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাল জুলাইয়ের 2 তারিখ শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে মিছিল সমাবেশ শুরু করে। আর এই কর্মসূচির শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে। ধীরে ধীরে এই আন্দোলনের পরিসর বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। আর এই তখন থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়া শুরু করে ছাত্র জনতা। আর এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর। 18 জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা আর সংঘর্ষ। এর মাঝেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27, মোহাম্মদপুরে অবস্থান নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সায়েন্স ল্যাব 3 রাস্তার মোড়। একদিকে ধানমন্ডি 3-এ আওয়ামী লীগের পার্টি অফিস, অন্যদিকে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা। পুলিশ, র্যাব, আনসার আর ছাত্রলীগ একের পর এক হামলা চালায় ছাত্র জনতার উপর। আর এই হামলায় সায়েন্স ল্যাব পপুলার হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন সানিম আলম, অনু। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর
পপুলার মেডিকেল হাসপাতালে ভর্তি, চিকিৎসা আর নতুন বাংলাদেশে শুরু হলেও বুকে ছড়া গুলি নিয়ে এখনও জীবন পার করছেন তিনি। সায়েন্স ল্যাবে যে আমার যেই মানে যদি ওইটা এক্সপ্লেন করতে হয়, যে বলতে হবে যে একদম যে ইংলিশ মুভির অ্যাকশন সিনেমার যে সেট, সেটাও মনে হয় এরকম মানে রিয়েল হয় না। মানে ইংলিশ মুভির সেটার থেকেও মানে ভয়াবহ অবস্থা, চারিদিকে ধোয়া, গুলি। আমার তো গুলি ভিতরে ঢুকে গেছিলো। ডাক্তার আমাকে প্রথম বললো যে নিঃশ্বাস নিতে পারতেছি কিনা, মানে উনি ভাবছে যে আমার ফুসফুসে আঘাত করছে। তো বললাম হ্যাঁ, নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছি। উনি পিছন দেখলো যে বেরোয় টেরোয় গেছে কিনা, তো দেখলো, তারপর এক্স রে করলো। এক্স রে করে বললো যে আপনি মরবেন না আর কি। 2024 সালের 15 জুলাই কোটা আন্দোলনকারীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আর সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ধানমন্ডির টিনেরের পার্টি অফিস থেকে সেই ঘোষণাটি দেন। আর এরপরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাত্র জনতার উপরে হামলা করতে থাকে। যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ। কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা আসার পর থেকেই ধানমন্ডি জিগাতলা সায়েন্স ল্যাবে ছাত্র জনতার উপর হামলার পরিসরও বাড়তে থাকে। জুলাইয়ের শেষ দিক আর আগস্টের শুরু থেকে ধানমন্ডি 3 পার্টি অফিস, 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতা পেলেই চেক করা হয় আইডি কার্ড, পাওয়া না গেলে মারধর করা হয় তাদের উপর। ধানমন্ডির পার্টি অফিসে হয়ে গিয়েছিলাম একটা বড় ঝুঁকি, কারণ যদি যারা আমাকে দেখতো হয়তো আমাকে ধরে ফেলতে পারতো। কপাল দিয়ে গুলি বিদ্ধ হলো, বেড করে বেরিয়ে গেল। এটা চোখের সামনে দেখে চিন্তা করলাম আমি হতে পারতাম, তো আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু যেই কাজগুলোর কারণে যেই কারণে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এখনো প্রতিফলিত সমাজে হয় নাই। 15 জুলাই যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মোকাবেলা করার ঘোষণা দেয়, ঠিক তার 3 দিন পর অর্থাৎ 18 জুলাই এই ধানমন্ডির 27 নম্বরে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝখানে গুলিবদ্ধ হয়ে নিহত হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ, এবং একই সাথে আহত হন আরও অনেকে। পরিবারের শতমানা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ফারহান ও তার সহপাঠীরা। কথা হয় ফাইয়াজের বাবার সাথে, জানান, তো আমি যে আমার ছেলেকে আইসিইউতে দেখলাম, বাট ও আসলে অন দ্য স্পটেই ডেথ বলা যায়। খুবই দুঃখজনক। ডাক্তাররাও তাই বলল। যারা ছিল আওয়ামী বাহিনীর তারা সমস্ত নথিপত্র ডেস্ট্রয় করে দিয়েছিল। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। এটা আমাদের আসলে সবচেয়ে বড় কষ্ট। 1 জুলাই থেকে 36 জুলাই বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, 9 দফা, দেশ জুড়ে কারফিউ আর সেনা মোতায়েন। এরপরেই লং মার্চ আর আওয়ামী লীগ সরকারের পতন। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন, আর্থসামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। 1 বছর পর সেই আকাঙ্ক্ষার স্বাদ কতটুকু পেল সাধারণ জনগণ? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যারা রাজনৈতিক স্টেক হোল্ডার এদের সাথেই সব রকম মতনৈক্য, সব রকম ঐক্য করার চেষ্টা করে যাচ্ছে এবং মতামত নেওয়া যাচ্ছে। কিন্তু যে জুলাই গণঅভ্যুত্থানটা সাধারণ মানুষের ছিল, সাধারণ জনগণের ছিল, একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তার থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। আমাদের জুলাই স্পিডে পরে যে আমাদের দেশের যে একটা আমরা যে অবস্থানে দেখার কথা ছিল, আসলে আমাদের দেশের অবস্থান ওই অবস্থায় নাই। আমরা অ্যাজিকুইলি বলতে গেলে আগে যেমন ছিল তেমনই ছিল, জাস্ট আমাদের শাসনকালটা চেঞ্জ হয়েছে, এটাই। 2018 সালের প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলন শেষ হয় 2024 সালের 5 আগস্ট। এরই মাঝে ঝরে যায় শতাধিক প্রাণ আর আহত হয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের পতনের পর একটি আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই সময় দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নামে। তারই পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পতন হয় একনায়কতান্ত্রিক শাসনে। তবে জুলাই অংশগ্রহণকারী আহত ও নিহত ব্যক্তিদের স্বজনরা বলছে যে এই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, সেটি পূরণে আশানুরূপ কোনো পরিবর্তন হয়নি। তাই এই গণ অভ্যুত্থানে যদি পরিবর্তন আনতে হয় এবং ফ্যাসিবাদ যদি আর কায়েম না করতে হয়, তাহলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। 3 পার্বত্য জেলার দুর্গম সীমান্ত এলাকা এখনও অদেখা এক বাংলাদেশ, যেখানে মেঘের ভেলায় পাহাড় ভাসে। সবুজ প্রকৃতি এবং বুনো হাওয়া, ঝর্ণাধারার পাহাড়ি জীবন মিলে তৈরি হয়েছে এক টুকরো
স্বর্গভূমি। বলা যায় শিলং, দার্জিলিং বা কাশ্মীরের প্রতিচ্ছবি। যদিও কয়েক হাজার ফুট উচ্চতায় সৌন্দর্য এখনও অধরা প্রকৃতিপ্রেমীদের কাছে। তবে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক শিগগিরই খুলে দিচ্ছে সে পথের দুয়ার। সীমান্ত ঘুরে অদেখা বাংলাদেশের চিত্র তুলে এনেছেন হোসাইন জিয়াদ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। যতদূর পথ যাচ্ছি আমরা পুরোটা পথেই মেঘে হারিয়ে যাচ্ছি। এই রাস্তাটি শিলং কিংবা দার্জিলিংয়ের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের এই অংশটি থানসি থেকে প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি, যেটি বান্দরবান শহর থেকে প্রায় 140 কিলোমিটারেরও বেশি দূরত্ব। খুব কাছেই মিয়ানমার সীমান্ত। দুর্গম এই সীমান্তেই সীমান্ত সড়ক করছে বাংলাদেশ সেনাবাহিনী, যেটি এখনও বাংলাদেশের কোনো পর্যটকের জন্যই উন্মুক্ত হয়নি। সারি সারি সবুজ পাহাড়ের ঢেউ, মাঝে আঁকাবাঁকা দীর্ঘ সীমান্ত সড়ক। পিচঢালা পথ যেন সবুজ ক্যানভাসে শিল্পীর টানা দাগ। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, পাখির কলকাকলি। জুম চাষের দৃশ্য তৈরি করেছে অবিকল এক সুইজারল্যান্ড নয়তো কাশ্মীর। 3 পার্বত্য জেলার এসব দুর্গম সীমান্তে এখনো পৌঁছেনি কোনো পর্যটক। প্রায় 3000 ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল, যেন আকাশ নেমেছে জল হয়ে। নিঃশব্দে মেঘ ধোঁয়ার মতো ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা। বান্দরবান মিয়ানমার সীমান্তে ভোরবেলার এ দৃশ্য কোনো স্বপ্ন রাজ্যের। বর্ষায় মেঘ নামে দল বেঁধে, পাহাড়ি পথের প্রতিটি বাঁকে তখন রহস্য। বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি সীমান্তের এই সৌন্দর্যের ভাষা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে রাখার। এরকম পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। এটা আপনি মনে করেন বাংলাদেশে আমরা এখানে এসে একটা আবিষ্কার করলাম, কোনো একটা নতুন জায়গা। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি, অন্যরকম একটা ফিল পেয়েছি। আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে, বাংলাদেশের চট্টগ্রামে বলেন, কক্সবাজার বলেন, সূর্য একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে মনে হচ্ছে যে আমরা কোনো শীতের ভোরে আছি। এই দুর্গম পার্বত্য জনপদে তৈরি হয়েছে 317 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক। যে সড়ক শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছায় না, পৌঁছে দেয় এক অভূতপূর্ব সম্ভাবনার দিগন্তে। 1000 কিলোমিটার পথ যখন সম্পন্ন হবে, এখানে হাজারো পয়েন্টে জায়গা এখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কোথাও কোথাও আপনাকে থামতে হবে অপরূপ ঝর্ণার শব্দে। পাথরের বুক চিরে নেমে আসা এসব ঝর্ণা এখানকার মানুষের বেঁচে থাকার উৎস। ঝর্ণার গা ঘেঁষে গড়ে ওঠে পাড়া, হয় চাষাবাদ। পানি মিলেমিশে তৈরি করে বিশাল নদী। জলরাশিতে পড়ে পাহাড়ের প্রতিচ্ছবি। তৈরি হয় এক জল আয়নার মায়াবী ছবি। এলাকাবাসীদের জন্য হোক বা একটা পর্যটকের জন্য হোক, এটা নিরাপত্তা দিতে গেলে তারা কঠিনভাবে অ্যাকশনে নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, এই জিনিসটা খুবই জরুরি এখানে। পাহাড়ি এই অঞ্চলের প্রতিটি বাঁকে আছে বৈচিত্র্যময় সংস্কৃতি। চাকপা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সবারই ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক, তবুও যেন এক অপরূপ মেলবন্ধন। এখানে জীবন চলতে থাকে প্রকৃতির সাথে সুর মিলিয়ে। পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হবে এই পাহাড়ি ভূমি। সীমান্ত পথে থাকবে সাইক্লিং, বাইক রাইড কিংবা ট্রেকিং। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অবারিত সুযোগ। সরকারের অনুমোদন পেলে খুব শিগগিরই এ দুর্গম সীমান্ত সড়ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা জানায় সেনাবাহিনী। নিঃসন্দেহে পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা, কারণ এখানে এটা হচ্ছে প্রকৃতি সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই আমরা যাব না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আমাদের এই দেশেই আমরা ওই রকম অবকাঠামো করে আমরা আমাদের দেশের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব। এই সীমান্ত সড়ক ভারত ও মিয়ানমারের গা ঘেঁষে যুক্ত করেছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাকে।
হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বগুড়া স্কুল কলেজের শিক্ষার্থী নিয়ে সড়কে চলছে 81 বছর আগের ফিটনেসবিহীন গাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানের নামে যে গাড়িগুলো চলছে তার বেশিরভাগেরই এমন হাল। এমনকি পুলিশের স্কুলের নামেও চলছে ফিটনেসবিহীন প্রায় 40 বছরের পুরনো গাড়ি। ঝুঁকিপূর্ণ এসব গাড়িতে শিক্ষার্থী পরিবহনে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে স্কুল কলেজের গাড়ি হওয়ায় আইন প্রয়োগে কঠোর হতে পারছেন না তারা। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম ও সাইফুল সাগর। বগুড়ায় সড়ক মহাসড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে পড়ে থাকার দৃশ্য নিত্যদিনের। স্কুল কলেজের নামে ফিটনেসবিহীন এসব গাড়ি সড়কে চলাচলে যেন কোনো বাধা নেই। আর এই সুযোগে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সড়কে নামানোর প্রতিযোগিতায় মেতেছে বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা গাড়ির নির্দিষ্ট হিসাব নেই কোনো সরকারি দপ্তরেই। তবে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের 40টি পরিবহনের নম্বর সংগ্রহের পর শুরু হয় এখন টেলিভিশনের অনুসন্ধান। বিআরটিএ বগুড়া অফিসে গিয়ে দেখা যায় একটি গাড়িরও ফিটনেস ঠিক নেই। বগুড়া শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ছুটির ঘণ্টা বাজলে একে একে বেরিয়ে আসে 19টি গাড়ি, যার মধ্যে 6টি গাড়ির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। 5টি গাড়ির কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। বাকি 8টি গাড়ি ফিটনেস হারিয়েছে অনেক আগেই। ঝুঁকি নিয়ে শিক্ষার্থী পরিবহন করা হলেও এসব বিষয়ে কিছুই জানেন না দাবি করেন প্রতিষ্ঠানটির প্রধান। মালিকদের ডাকি, তারপর ডেকে তারপর কথা বলতে পারবো, কারণ তাদের কাগজগুলো তো আমরা প্রতি বছর চেক করি না। এটা তো তাদের দায়িত্ব যে ওই গাড়িগুলো তাদের ঠিক করে দেওয়া, তাদের সাথে ওভাবেই তো কথা বলা। না জেনে না শুনে বক্তব্য দেবো কিভাবে? এছাড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিবহন ব্যবস্থাও একই রকম। 4টি গাড়ির একটি ফিটনেস হারিয়েছে 2013 সালে, আরেকটি 2014 সালে। বাকি 2টি গাড়ির ফিটনেসের কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। তবে গাড়ির নম্বর প্লেট ধরে পাওয়া যায় তৈরির সাল। একটি 1959 সালে তৈরি করা, অন্যটি 1978 সালে। এত অনিয়ম থাকার পরেও কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? প্রত্যেকটি বাসের ফিটনেস বা ট্যাক্স টোকেন গভর্নমেন্টকে পে করা হচ্ছে কিনা, ফিটনেস টাকা পে করা হচ্ছে কিনা তাদেরকে দেখা উচিত। আমরা মানবিক কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থাকে, তারা ক্লাসগামী বা পরীক্ষার্থী যারা থাকে, তাদেরকে স্বাভাবিকভাবে তাদের হাম্পার হওয়ার জন্য আমরা ধরনের কাগজ চেক করি না। এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো খোদ পুলিশ পরিচালিত প্রতিষ্ঠানেও চলছে অবৈধ যানবাহন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7টি পরিবহনের তথ্য যাচাইয়ে দেখা যায় এমন চিত্র। প্রতিষ্ঠানটির 2টি গাড়ির নেই ফিটনেস, যার একটি গাড়ির বয়স হয়েছে প্রায় 40 বছর। 2টি গাড়ির তথ্যই নেই বিআরটিএর সার্ভারে। বাকি 3টিতে লাগানোই হয়নি নম্বর প্লেট। এসব স্বীকার করে দ্রুত ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। আমাদের যে গাড়িগুলো এখনো ফিটনেসবিহীন অবস্থায় আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। একে একে আমরা সবগুলোই ফিটনেসবিহীন গাড়িগুলো আমরা তুলে নেব। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 10 বছর আগে ফিটনেস হারানো গাড়িগুলো বিআরটিএ থেকে ব্লক করে দেয়া হয়েছে। সড়কে চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আনফিট গাড়ি এবং অবৈধ যে যানবাহন আছে এগুলির বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। অভিযোগটা আমরা গ্রহণ করলাম। আমি এই ব্যাপারে এডিএম স্যারের সাথে প্রয়োজনবোধে ডিসি মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা বলে আমরা এটি দ্রুত পদক্ষেপ নিই। বগুড়া শহরের স্কুল কলেজগুলোতে শিক্ষার্থী আনা নেওয়ার জন্য যে পরিবহনগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই পরিবহনগুলো নির্দিষ্ট সময় পরপর ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএ কার্যালয়ে আনার কথা থাকলেও যুগের পর যুগ কেটে যাচ্ছে, কিন্তু ফিটনেস পরীক্ষার জন্য আনা হচ্ছে না বিআরটিএ কার্যালয়ে। ফিটনেসবিহীনভাবেই চলছে সড়ক মহাসড়কে। আইন শৃঙ্খলা বাহিনীও আইন প্রয়োগ করছে না মানবিক কারণে। ফলে ঝুঁকি বাড়ছে শিক্ষার্থী আনা নেওয়ায়। শিক্ষার্থী অভিভাবকদের দাবি এসব সমস্যার সমাধান করে নিরাপদ করা হোক স্কুল কলেজে যাতায়াত। রাজীব সেলিম, এখন বগুড়া। রাজধানীর ভাটারায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের 4 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জাতীয় বার্নস ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এতে হালিম শেখ নামে একজনের শরীরে 33% এবং তার ছেলে হানিফ শেখের শরীরে 90% পুড়ে গেছে।
স্বজনরা জানায় বুধবার সন্ধ্যা 7টার দিকে হানিফ শেখ রান্নাঘরে ডিম ভাজতে গেলে হঠাৎ চুলা থেকে তার শরীরে আগুন লাগে। এ সময় তাকে বাঁচাতে গেলে নারীসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়। আহতদের অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এদিকে ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন এবং সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, পাকা সড়ক। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়। মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্যছবিতে প্রতিবেদন। ফরিদপুরে নদী ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে খালাসিডাঙ্গি গ্রামের মানুষরা। সদরপুর, চরভদ্রাসন ও সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। খালাসিডাঙ্গি, চরহরিরামপুর, কৃষ্ণনগর, আলফাডাঙ্গা প্রতিটি গ্রামেই প্রায় একই চিত্র। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি ও পাকা রাস্তা। এখনও ভাঙন ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে চরাঞ্চলের অনেক এলাকা। স্থানীয়রা বলছেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিলীন হতে পারে পুরো ইউনিয়ন। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের। এখন মনে করেন যে ভাঙ্গে অনেক চাপাই ফেলাইবো, আবার এইভাবে থাইকে থাইকে শুকনা গেলে দেখা যায় একটু চতলা করছে, আবার চর করছে, কিন্তু এখন প্রচুর ভাঙা ভাঙে। এখন ওই বর্ষা সিজন বেশি, পানির স্রোত বেশি, পানির চাইপা যায়, তখন হলো 2 মাস 3 মাস আর কি ভাঙন থাকে। আমরা চাই যাতে আমাদের নদীতে না ভাঙে, সেটাই আমরা চাই। আমাদের দাবি যেন আমরা চরের পর সবাই থাকতে পারি, ওই পুরনো টিকে থাকে, আমাদের যার জমি নদীতে না বিলীন হয়ে ভেঙে যায়। আমরা কোনো পরিবর্তনের মুখ দেখতেছি না, কিন্তু পয়সা পাতি যাই বাজেট হয় কি দেখি করে তা আমরা জানি না, হয়তো আমরা অদ্দূর বলতেও পারবো না, কিন্তু আমাদের কষ্ট শেষ হইতেছে না। এটা সরকার কিভাবে দেখতেছে তা আমরা জানি না। খুবই খারাপ অবস্থা, আমাদের নদী ভাঙনের তো বহু ঘর বাড়ি যাইতেছে, স্কুল কলেজ, ফসলের জমি জমা এগুলো ভেঙে নিতেছে। 100 বাড়ির মতো মানে পদ্মা ভাঙনের কবলের ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা এই পদ্মা ভাঙনের কোনো ব্যবস্থা না করি, অতি শীঘ্রই বাড়িগুলো পদ্মা বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে চরভদ্রাসনের জন্য ভাঙন রোধ প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই স্থানগুলোতে যে ভাঙন দেখা দিয়েছে সেটার আলোকে একটা সমীক্ষা আমাদের তৃতীয় পক্ষ ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এটা সম্পন্ন করতেছে। খুব দ্রুত তারা হচ্ছে একটা রিপোর্ট আমাদেরকে দিলে পরে আমরা ওইখানে একটা প্রকল্প নিতে পারবো। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে, আমরা যদি পুরাদুর্গে না করে ছোট ছোট করে কাজ করি, এটা আসলে টেকসই হবে না। সেজন্য আসলে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজে বাস্তবায়ন রয়েছে এবং আমরা সেইভাবে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়ন আমাদের চলমান আছে। নদী বেষ্টিত 9টি ইউনিয়নে ঝুঁকির মুখে প্রায় 1000 পরিবার। স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। এখন ফরিদপুর। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় নদী ভাঙনের শিকার হয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমিতে আশ্রয় নিয়েছিল 2 শতাধিক পরিবার। এখন এই জমি ছেড়ে দেওয়ার নোটিশে মাথা গোঁজার ঠিকানা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ভিটেহারা পরিবারগুলো। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে নদী ভাঙনে ঘর ছাড়াই মানুষগুলোর এখন কি অবস্থা এবং সেতু কর্তৃপক্ষের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে না, তারা কি বলছে? এই জমিটি তাদের অধিগ্রহণ করা এবং এই জমিটিতে যে চায়না মেজর ব্রিজ কোম্পানি আছে সেই কোম্পানিকে তারা বুঝিয়ে দিবেন। এছাড়া এই জমিটি তারা যারা স্থাপনা নির্মাণ করেছেন এটি পদ্মা সেতুর জন্য, পদ্মা সেতুর নিরাপত্তার জন্য একটি হুমকি, পদ্মা সেতুর নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে। এ কারণেই এই জমিটি দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন কবলিত যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে সরে যাওয়ার জন্য একটি নোটিশ দিয়েছেন। সেখানে তারা উল্লেখ করেছেন 1 মাসের মধ্যে এই জায়গা ছেড়ে দিতে, অন্যথায় তারা আইনগত ব্যবস্থা নেবেন অথবা এই উচ্ছেদ কার্যক্রম চালাবেন। তো এই খবর শোনার পরেই কিন্তু এই আশ্রয়হীন মানুষগুলোর একেবারে ভেঙে পড়েছেন। তারা বলছেন যে আসলে তাদের গত বছর বর্ষার সময় কিন্তু নদী ভাঙনে তাদের 200 পরিবার নদীতে ভেঙে গেছে এবং একটি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ তারা
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই জমিতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এখন এই চিঠি দেওয়ার পর থেকে তারা উদ্বিগ্ন আছে। তারা কোথায় যাবেন সেই জমিটুকু নিয়ে, সেই আশ্রয়ের স্থলটুকু নিয়ে তারা একাধিকবার জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে গিয়েছেন এবং তাদের কাছে বারবার তাদের এই ভোগান্তির কথা বলেছেন। তাদের জন্য যে খাস জমি রয়েছে সেগুলো বরাদ্দর জন্য বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন তাদের জন্য সেরকম কোনো জায়গার ব্যবস্থা নেই। তো তারা বেশ উদ্বিগ্ন। এখানে তারা যে থাকছেন তারাও কিন্তু বেশ ভুক্তভোগী, কারণ এখানে বর্ষার সময় বৃষ্টি হলে তাদের এখানে পানি জমে যায়। এখানে যেই নিচু জমি সেখানে যে ঘরগুলো করা হয়েছে সেখানে কিন্তু তারা জলাবদ্ধতার মধ্যে রয়েছে, পানির সমস্যা রয়েছে, স্যানিটেশনের সমস্যা রয়েছে। তারপরও তারা কিন্তু মোটামুটি একটি মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল এই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই জায়গায়। তো সেই কারণে এখন এই জায়গাটি ছেড়ে দেওয়ার কথা শোনার পর থেকেই তারা ভেঙে পড়েছেন এবং তাদের জন্য একটি জায়গা যেখানে সরকারি জায়গা রয়েছে সেই জায়গাটি দেওয়ার জন্য তারা কিন্তু সরকারের কাছে আবারও আবেদন করবেন, তারা মানববন্ধন করবেন। এসব খবর কিন্তু আমাদেরকে এখানকার যারা ভুক্তভোগী তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই উপজেলা প্রশাসনের কাছে, তারা বলছেন যে সকল চরাঞ্চলে যেই জমি রয়েছে খাস জমি সেই সকল স্থানে কিন্তু এ সকল মানুষ যেতে ইচ্ছুক না, যার কারণে তাদের জন্য জমি নির্বাচন করা এক বেশ জটিলতা দেখা দিয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে প্রশাসনও জানিয়েছে। তো সাকিব, এই ছিল ভাঙন কবলিতদের নিয়ে আমার কাছে। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান, জানাচ্ছিলেন ভাঙন কবলিত মানুষকে সেতু কর্তৃপক্ষের যে জায়গা রয়েছে সেখান থেকে উঠিয়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে এবং তাতে তারা বেশ চিন্তিত। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যখন ভারতে রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে সেই সময়ই প্রতিবেশী আরেক দেশ নেপালে বেড়েছে রপ্তানির পরিধি। অন্যান্য পণ্যের পাশাপাশি নেপালে শুরু হয়েছে আলু রপ্তানি। এতে বৈদেশিক মুদ্রার পাশাপাশি আলুর বাজার এসেছে ভারসাম্য। বিস্তারিত লুৎফর রহমানের প্রতিবেদনে। মাঝে প্রায় স্থবির হয়ে পড়লেও স্থলবন্দর বাংলাবান্ধায় বর্তমানে বেড়েছে ব্যস্ততা। পাথর আমদানির পাশাপাশি বেড়েছে রপ্তানি পরিমাণও, তাই সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে বন্দর এলাকা। সড়কে দাঁড়ানো সারি সারি ট্রাক ভর্তি আলু, প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাক ভর্তি এই আলু চলে যাবে নেপালে। ভারতে যখন রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে ঠিক তখনই বিকল্প বাজার সৃষ্টি হয়েছে নেপালে। প্রতিদিন আলু নেপালে নিয়ে যাচ্ছি, আমাদের এখানকার গাড়ি যাচ্ছে নেপালে। আমাদের আলু চাহিদা আছে খুব, লাল আলু রংপুরের আশপাশ থেকে লোড করছে, উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশে আলুর আমদানি বেশি, যার জন্য নেপালে আলু নিচ্ছে। শুরুতে 200 থেকে 300 মেট্রিক টন আলু রপ্তানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1000 টনে। ব্যবসায়ীরা জানান নেপালে বাংলাদেশের আলুর চাহিদা ব্যাপক, সেই সাথে রপ্তানিতে সরকার দিচ্ছে বিশেষ সুবিধা। তাই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে স্টারিক জাতের আলু রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আমাদের এই আলুটা এক্সপোর্ট হওয়াতে আমাদের কৃষকরা ভালো দাম পাচ্ছে, আর সামনে আমরা আরও আশাবাদী যে আরও বেশি বেশি করে এক্সপোর্ট হবে। পুনরায় আমদানি রপ্তানি আমাদের পূর্ণাঙ্গভাবে চালু আছে এবং সবচেয়ে বড় যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে নেপালে আমাদের পর্যাপ্ত এখন আলু এক্সপোর্ট হচ্ছে, এটা থেকে আমাদের অনেক রেভিডেন্সও আসতেছে। গত কয়েক মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে প্রায় 20,000 মেট্রিক টন। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশের আলুর বাজারেও ভারসাম্য রক্ষা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিদিন এক্সপোর্ট হচ্ছে, আগে 200 বা 300 মেট্রিক টন এক্সপোর্ট হতো, কিন্তু কন্টিনিউ এক্সপোর্টের পরিমাণ বেড়েছে। 1000 মেট্রিক টন পর্যন্ত আমাদের এই বর্ডার দিয়ে একদিনে এক্সপোর্ট হয়েছে। আলুর জাত স্টারিস, লেডিরোজেটা এবং কারেজ আলু, এই 3টা জাতের আলু যাচ্ছে। বর্তমান সময়ে এটা 800 থেকে 1000 মেট্রিক টন প্রতিদিন রপ্তানি হচ্ছে, যেটা আমাদের রপ্তানি আয়ের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলছে এবং আলু চাষিরাও অনেক উপকৃত হচ্ছে এবং পাশাপাশি বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট তারাও এর থেকে উপকৃত হচ্ছে। আলুর পাশাপাশি পাটসহ নানা পণ্য নেপালে রপ্তানি হচ্ছে এই স্থলবন্দর দিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পণ্য রপ্তানিতে নেপাল হতে পারে সবচেয়ে বড় বাজার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গত বছর প্রায় 11,000 সেনা পাঠায় উত্তর কোরিয়া। এ সংখ্যা 3 গুণ বাড়িয়ে এবার 30,000 সেনা পাঠাতে যাচ্ছে পিয়ংইয়ং। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে CNN। স্যাটেলাইট চিত্রে বিমানবন্দর ও নৌবন্দরে দেখা গেছে প্রস্তুতি দৃশ্য। উত্তর কোরিয়ার নতুন সেনাদের দিয়ে ইউক্রেনের দখলে নেয়ার এলাকা নিয়ন্ত্রণ সহ বড় অভিযানে তাদের যুক্ত করতে পারে রাশিয়া, ধারণা বিশ্লেষকদের। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
3 বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো আভাস তো নেই, বরং আরও বেশি তীব্র হচ্ছে লড়াই। সম্প্রতি ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে রুশ বিরোধী পদক্ষেপ এবং ইউক্রেনের পক্ষে সমর্থন জোরালোর বার্তায় ক্ষিপ্ত মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে যেন শক্তির জানান দিচ্ছে রাশিয়া। এরই মধ্যে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে CNN। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যুদ্ধে আবারও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এবার মস্কোতে 25 থেকে 30 হাজার সেনা পাঠাতে যাচ্ছে পিয়ংইয়ং। এতে রাশিয়ায় প্রায় 3 গুণ বাড়তে যাচ্ছে উত্তর কোরীয় সেনা। এর আগে 2024 সালের নভেম্বরে উত্তর কোরিয়ার প্রায় 11,000 সেনা রাশিয়ায় পাঠানো হয়েছিল, যারা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলা ঠেকাতে সহায়তা করেছিলেন। পরে ইউক্রেনীয় ও পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য জানায়, এর মধ্যে প্রায় 4,000 উত্তর কোরীয় সেনা হতাহতের শিকার হয়েছেন। এমন তথ্যের পরও আরও বেশি ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে মস্কো পিয়ংইয়ং সম্পর্ক। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একটি রুশ যুদ্ধজাহাজ এবং উত্তর কোরিয়ার একটি কার্গো বিমান প্রস্তুত করে রাখা হয়েছে। যদিও ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না বিমান ও জাহাজ ঠিক কী কাজে ব্যবহৃত হচ্ছে, তবে গতিবিধি দেখে গত বছরের সৈন্য সরবরাহের মতোই মিল দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে গেল 17 জুন পিয়ংইয়ং সফরে গিয়ে পুতিনের উপদেষ্টা ও সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, উত্তর কোরিয়া শিগগিরই 1000 মাইন নিষ্কাশনকারী ও 5000 সামরিক নির্মাণ শ্রমিক পাঠাবে, যারা কুর্স্ক অঞ্চলের ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা করবেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগও দাবি করে, উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নির্বাচনে কাজ শুরু করেছে। জুলাই বা আগস্টে তাদের পাঠানো হতে পারে। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ায় নতুন করে বিপুল সংখ্যক সেনা পাঠানোর খবরে বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা। জাতিসংঘের 11টি দেশের একটি যৌথ প্রতিবেদনের তথ্য বলছে, 2024 সালেই মস্কোতে অন্তত 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 90 লাখ আর্টিলারি শেল সরবরাহ করেছে পিয়ংইয়ং। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। তিব্বতী বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতার পদকে বলা হয় দালাই লামা। পুরনো প্রথা মেনেই 15তম দালাই লামা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন 14তম দালাই লামা তেনজিং গ্যাতসো। তবে বর্তমান দালাই লামার ঘোষণা অনুযায়ী চীনের বাইরে খুঁজতে হবে তার উত্তরসূরি। এতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না চীনা সরকার। তৌহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। 6 জুলাই বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামার 90তম জন্মদিন, যা উদযাপনে 30 জুন থেকে ভারতের ধর্মশালা ও তিব্বতের বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন দেশে চলছে জাঁকজমকপূর্ণ আয়োজন। বয়সের ভারে নুয়ে পড়া 14তম দালাই লামা তেনজিং গ্যাতসোর মৃত্যুর পর 15তম দালাই লামা কে নির্বাচিত হবেন, তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চীনা সরকারের হস্তক্ষেপ নিয়ে ভক্তদের মাঝে শঙ্কাও বাড়ছে, কারণ 1959 সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে আজও ভারতে রয়ে গেছেন দালাই লামা। এর মধ্যেই শি জিনপিং প্রশাসন জানিয়েছে, তারাই যথাযথ প্রক্রিয়ায় বেছে নেবে নতুন দালাই লামা। 颁有宗教事务条例和藏传佛教活佛转世管理办法，依法保护活佛转世这一传承方式。达赖喇嘛的转世必须坚持。নতুন দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতে নির্বাসিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। জানান, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার উত্তরসূরি শনাক্ত করবে একমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্ট। এর মধ্য দিয়ে 600 বছরের পুরনো প্রথা জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। তিব্বতী বৌদ্ধ ধর্মের পরবর্তী আধ্যাত্মিক নেতা দালাই লামা নির্বাচন করা প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে তৈরি একটি প্রক্রিয়া। ঐতিহ্য অনুসারে প্রতি দালাই লামাকে পুনর্জন্মের ধারাবাহিকতায় উত্তরসূরি হিসেবে বিশ্বাস করা হয়। সেটি শুরু হয় মৃত্যুর পর। এর জন্য গঠিত হয় অনুসন্ধান কমিটি। সম্ভাব্য প্রার্থী চিহ্নিত করার পর তাদের নিশ্চিত করার জন্য একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। প্রার্থীরা সাধারণত পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর সময় জন্মগ্রহণকারী অল্প বয়সী ছেলে। একজন প্রার্থী নির্বাচন হওয়ার পর শিশুটিকে বৌদ্ধ দর্শন, ধর্মগ্রন্থ এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে কঠোর শিক্ষা দেয়া শুরু হয়, যা তাদেরকে তিব্বতী জনগণের আধ্যাত্মিক এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিক নেতার ভূমিকা গ্রহণের জন্য প্রস্তুত করে তোলে।
영시 고라 차례 나야래 조 겐디 간데 포장 난거지 간데 포장기 토네 영시 도라 বর্তমান দালাই লামা তেনজিন গেতসো 1935 সালের 6 জুলাই তিব্বতের কিহাং প্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 13তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে 2 বছর বয়সে তাকে 14তম দালাই লামা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। 2025 সালের মার্চে প্রকাশিত ভয়েস ফর দ্য ভয়েসলেস বইতে দালাই লামা বলেছিলেন চীনের বাইরে জন্মগ্রহণ করবেন তার উত্তরসূরি বা 15তম দালাই লামা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন tv।